দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, দ্য রেশিও অফ লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল PQRS টু দ্য ডায়াগোনাল অফ রেক্ট্যাঙ্গেল ইজ 12:30। আচ্ছা, ধরে নাও এটা একটা রেক্ট্যাঙ্গেল আছে আর এইটা হচ্ছে তার ডায়াগোনাল PQRS। ঠিক আছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল আর এইটা হচ্ছে তার ডায়াগোনাল। তাহলে কি বলেছে, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল কত, 12x। আর আর ডায়াগোনালের লেন্থ কত, ডায়াগোনালের লেন্থ হচ্ছে তোমার 13x। তাহলে এখান থেকে তুমি ব্রেথ বার করতে পারবে না আরামসে, কারণ এটা একটা তোমার অতিভুজ, এটা ভূমি। তাহলে লম্ব কত হবে, √of 13 স্কোয়ার 13x তার হোল স্কোয়ার মাইনাস 12x তার হোল স্কোয়ার। এবার তুমি যদি ট্রিপলেট জানো, ট্রিপলেট কি, ট্রিপলেটে আমরা জানি 5, 12, 13, এটা একটা ট্রিপলেট। তাহলে এই দুটো বিয়োগ করলে আমি কি পাচ্ছি, এই দুটো বিয়োগ করলে আমি পাচ্ছি 5x এর হোল স্কোয়ার। তাহলে 5x এর হোল স্কোয়ার হলে আমার ব্রেথ আমি কত পেয়ে গেলাম, আমার ব্রেথ আমি পেয়ে গেলাম 5x। এটা কি, এটা ব্রেথ। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো? ট্রিপলেটটা কি? ট্রিপলেটটা হচ্ছে তোমার পাইথাগোরাস থিওরেমের ক্ষেত্রে অতিভুজ, লম্ব আর ভূমি, এই তিনটেতে যে নাম্বারগুলো আমরা ইজিলি সচরাচর দেখতে পাই, যেরকম 3, 4, 5, এই তিনটে লেন্থ দিয়ে যদি একটা ত্রিভুজ তৈরি করা হয়, সেই ত্রিভুজটা তোমার কি হবে, সমকোণী ত্রিভুজ হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, যার এখানে অতিভুজের লেন্থ হবে সব থেকে বড়টা, তারপরে 4, 3 বা 3, 4, যেটা খুশি, অতিভুজ হবে সব থেকে বড়। ঠিক আছে, তাহলে ট্রিপলেট হচ্ছে এমন কটা নাম্বার যে নাম্বার দিয়ে সচরাচর আমরা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ত্রিভুজ অঙ্কন করে থাকি। আর এখানে আয়তক্ষেত্রটা, রেক্ট্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি ফর্ম করছে এখানে, তাই এটা 13x 12x। তেমনি আর একটা ট্রিপলেট হয়ে যাচ্ছে 5, 12, 13, যেখানে 13 হচ্ছে তোমার অতিভুজ আর 5 আর 12 লম্ব ভূমির মধ্যে যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বোঝা গেছে? যেরকম 6, 8, 10, এটাও একটা ট্রিপলেট। ঠিক আছে, কারণ আমরা জানি 6 স্কোয়ার কত, 36, 8 স্কোয়ার কত, 64, এই দুটোকে যোগ করলে আমি কি পাবো, 100। 100 কার স্কোয়ার, 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার যদি আমরা পেয়ে থাকি, তবে সেটা আমার একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ত্রিভুজ ফর্ম করবে, সেটা আমার ট্রিপলেট হবে। এই নাম্বারগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি, তাই এই ক্ষেত্রে আমরা এইগুলো মনে রাখি যে এগুলো ট্রিপলেট। এইগুলো যে যদি একটা ত্রিভুজ তৈরি হয়, সেটা 90 ডিগ্রি ফর্ম করবেই করবে। বুঝতে পেরেছো? গট ইট? এবার কি বলেছে, এভারেজ অফ লেন্থ অ্যান্ড ব্রেথ ইজ 51 মিটার। তাহলে লেন্থ আর ব্রেথের এভারেজ হচ্ছে 51 মিটার। লেন্থ কত, লেন্থ হচ্ছে তোমার 12x, ব্রেথ হচ্ছে তোমার 5x। এর এভারেজ মানে যদি টোটাল বার করতে হয় তাহলে 51 ইন্টু 2 করতে হবে, 2, 5 দুগুণা 10, 102 মিটার। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 17x ইকুয়ালস টু 102। তাহলে x ইকুয়ালস টু আমি কত পেয়ে যাচ্ছি, 6 পাচ্ছি। এবার আমাকে কি বলেছে, এবার আমাকে বলছে ইফ কস্টিং অফ পেন্টিং দ্য রেক্ট্যাঙ্গেল PQRS ইজ ₹15 পার স্কোয়ার মিটার, তেমন দেন ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ দ্য রেক্ট্যাঙ্গেল PQRS ইন রুপিস। আচ্ছা, প্রতি বর্গক্ষেত্রে যদি 15 টাকা খরচ হয় পেন্ট করতে, তাহলে টোটাল রেক্ট্যাঙ্গেল পেন্ট করতে আমার কত খরচ হবে? টোটাল রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কত, L ইন্টু বি, L ইন্টু বি। L কত, L হচ্ছে তোমার 12x, বি কত, বি হচ্ছে তোমার 5x। তাহলে 5 বারং 60 ইন্টু এক্স স্কোয়ার মানে 36। তাহলে এবার 60 ইন্টু 36 করলে তোমার এরিয়া কত বেরোবে, এরিয়া বেরিয়ে যাবে 6, 6, 36, 6, 3, 6, 18, 18 আর 3, 21, 2160। এটা কি বেরিয়ে গেল, এরিয়া বেরোলো। এরিয়া প্রতি বর্গক্ষেত্রে যদি 15 টাকা লাগে,
তাহলে এত বর্গক্ষেত্রে তোমার কত টাকা লাগবে? 2160 ইন্টু 15 করে দাও, করলে তুমি কত পাচ্ছ? 6 15 90 শূন্য, হাতে থাকছে 9, 15 কে 15, 15 আর 9 24 4, হাতে থাকছে 2, 15 দুগুণা 30, 30 আর 2 32, 32400। অপশন বি ইজ আওয়ার অ্যান্সার। বলো এটা কঠিন ছিল? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। চারু পারচেসড এ লাঞ্চ বক্স অ্যান্ড ওয়াটার বোতল ফর এ কম্বাইন্ড total of rupees 1300. Upon selling both items for rupees 1490, she incurred a loss of A% on the lunch box while making a profit of A plus 12% on the water bottle. Given that lunch box cost is rupees 450. ঠিক আছে, find the value of A. এবার কি বলছে? এবার বলছে দেখো এইটা আমরা নর্মালি বেসিক মেথডে করতে পারি। এবার আরেকটা কি করে করতে পারি? ওয়েট এভারেজ করে করতে পারি। ওয়েট এভারেজ করে কি করে করব? দেখো আমার এখানে লস পার্সেন্ট কত হচ্ছে? A%। কার ওপরে? লাঞ্চ বক্সের ওপরে। আর ওয়াটার বোতলের ওপরে তোমার প্রফিট কত হচ্ছে? A প্লাস 12%। ঠিক আছে, লাঞ্চ বক্সের তোমার এখানে তোমার লাঞ্চ বক্সের কস্ট প্রাইস কত? 450। তাহলে ওয়াটার বোতলের কস্ট প্রাইস কত হবে? 1300 মাইনাস 450 ইকুয়ালস টু 850। তাহলে এখানে কাটাকুটি করলে তোমার কি থাকছে? 9:70। এটা কি বেরোলো? কস্ট প্রাইসের রেশিও বেরোলো। ঠিক আছে, তাহলে 9-এর ওপরে A% লস হচ্ছে, তাহলে টোটাল লস কত হচ্ছে? -9A%। 17-এর ওপরে A প্লাস 12% প্রফিট হচ্ছে, টোটাল প্রফিট কত হচ্ছে? 17A% প্লাস 17 ইন্টু 12 ইকুয়ালস টু কত? 204 এত পার্সেন্ট। আর দুজনের টোটাল এবার ওয়েট কত? টোটাল কস্ট প্রাইস কত? 17 প্লাস 9 ইকুয়ালস টু 26। ঠিক আছে, এটা কি করলাম? এটা ওয়েট এভারেজ করলাম, দুটোর যোগফল বাই এদের ওয়েটের যোগফল। ওয়েট বলতে এখানে কস্ট প্রাইসকে ডিনোট করছি। 17 প্লাস 26, তাহলে এখানে টোটাল ওভারঅল প্রফিট পার্সেন্ট বেরিয়ে গেল। ওভারঅল প্রফিট পার্সেন্ট এখানে বেরিয়ে গেল। ওভারঅল প্রফিট পার্সেন্ট কত আসলো? 8A প্লাস 204 এত পার্সেন্টেজ বাই 26, হুইচ ইজ ইকুয়ালস টু, এখানে ওভারঅল প্রফিট কত হয়েছে? কিনেছে 1300 টাকায়, বেচেছে 1490 টাকায়, তাহলে ওভারঅল প্রফিট হয়েছে 190 টাকা। কার থেকে হয়েছে? 1300 টাকার উপরে হয়েছে, ইন্টু 100%। পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, দুটো শূন্য কেটে গেল। আমার এখানে থাকছে কি? 8A প্লাস 204, 13 দিয়ে কাটলে এটা 2, তাহলে 8A প্লাস 204 ইকুয়ালস টু 380। তাহলে 204টা যদি এই দিকে চলে যায় তাহলে বিয়োগ করলে কত আসছে? 6, হাতে থাকছে 1 7, 176। 8 দিয়ে যদি 176 কাটা যায়, 8 দুগুণা 16, 8 দুগুণা 16, তাহলে এর ভ্যালু আমার কত চলে আসছে? 22। তাহলে আমার অ্যান্সার কি হয়ে গেল? 22। অপশন এ ইজ আওয়ার অ্যান্সার। কি করে করলাম? আমরা ওয়েট এভারেজ দিয়ে করলাম। ওয়েট এভারেজের ক্ষেত্রে কি করলাম? প্রফিট পার্সেন্টেজ বের করলাম, কস্ট লস পার্সেন্টেজ বের করলাম, প্রফিট পার্সেন্টেজ বের করলাম, দুটোকে যোগ করলাম, যোগ করে যার রেসপেক্টে বের করা হয়েছে সেই দুটো দিয়ে ভাগ করলাম, 26 দিয়ে ভাগ করলাম। এটা কি বেরোলো? ওভারঅল প্রফিট পার্সেন্টেজ বেরোলো, যেটা আমার ইকুইভ্যালেন্ট টু এইটা ছিল। দুটোকে ইকুইভ্যালেন্ট করে দিলাম, আমার অ্যান্সার বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? 8 years hence, Sakshi's age will have in the ratio 11:9 compared to Samiksha's age. Currently, the ratio of Sanchita's age and Sakshi's age is 5:6. Sanchita আর সাক্ষী এদের দুজনের কারেন্ট এজ কত? 5x66। ঠিক আছে, সাক্ষীর কারেন্ট এজ যদি 6x হয়, 8 বছর পরে সাক্ষীর এজ কত হবে? 6x প্লাস 8। কিন্তু এখানে 8 বছর পরে সাক্ষীর এজ কত দেওয়া আছে? 11 ইউনিট। তাহলে 11 ইউনিটের ভ্যালু যদি 6x প্লাস 8 হয়, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? 9 ইউনিটের ভ্যালু কার হয়ে যাবে? 6x প্লাস 8 বাই 11 ইন্টু 9। এটা কার এজ বেরোলো? এটা সামিক্ষার এজ বেরোলো।
কিসে? এক্স ভ্যারিয়েবলে আমি সমীক্ষার এজ বের করলাম। আর 8 বছর পরে সঞ্চিতার এজ কত হবে? 5x + 8। ঠিক আছে, এ ডিকেড অ্যাগো মানে 10 বছর আগে। দ্য কম্বাইন এজেস অফ সাক্ষী, সমীক্ষা, সঞ্চিতা ইকুয়াল টু 64। তাহলে অ্যাট প্রেজেন্ট কত? 64 + 30, কারণ 10 বছর আগে ছিল তিনজনের। অ্যাট প্রেজেন্ট 94। এখন আবার কি 8 বছর পরে, 8 বছর ফিউচারে গিয়ে তাদের তিনজনের কম্বাইন এজ কত হবে? 3 8 24। তাহলে এর সঙ্গে আরো 24 যোগ করো, 118 হয়ে যাবে তিনজনের কম্বাইন এজ। তাহলে এখন তুমি এইটা করতে পারো, 5x + 8 সঞ্চিতা, সাক্ষী হচ্ছে 6x + 8 প্লাস সমীক্ষা কত? 6x + 8 বাই 11 ইন্টু 9 ইকুয়ালস টু তোমার কত? 118। ঠিক আছে, তাহলে 5x + 6x কত হয়ে যাচ্ছে? 11x। 8 8 16, 16টা যদি তুমি ওইদিকে পাঠিয়ে দাও তাহলে বিয়োগ হয়ে যাবে, 6 আর 2 8, 0 102। আর এখানে কত থাকছে? 6 9 54 54x প্লাস 8 9 72 বাই 11। এখানে যদি ক্রস মাল্টিপ্লাই করো এখানে কত আসছে? 121x। আর 11টা যদি তুমি এইদিকে গুণ করো তাহলে তোমার 2 2 1 1 1 1 2 2 আসছে। তাহলে 121x আর 54x যদি তুমি যোগ করো তাহলে তোমার কত আসছে? 4 1 5, 5 আর 2 7, 175x। 72টা যদি তুমি এইদিকে গিয়ে বিয়োগ করে দাও তাহলে তোমার কত থাকছে? 0 5 1050। তাহলে 1050 আর এখানে 175, 25 দিয়ে কাটো, 7x ইকুয়ালস টু 42, x ইকুয়ালস টু কত? 6। x ইকুয়ালস টু 6 বেরিয়ে গেল। এবং কি বলতে? সমীক্ষার কারেন্ট এজ। সমীক্ষার 8 বছর পরে গিয়ে এজ কত হবে? সমীক্ষার 8 বছর পরে গিয়ে এজ হবে, আচ্ছা একটা কাজ করো, সাক্ষীর 8 বছর পরে গিয়ে এজ কত হবে? সাক্ষীর 8 বছর পরে গিয়ে এজ হবে 6x + 8। তাহলে 6 6 36, 36 আর 8 44, 44 ইয়ার্স কি হবে? সাক্ষীর এজ 8 বছর পরে। তাহলে আমি বলতে পারি 11 ইউনিটের ভ্যালু যদি 44 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 4। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে? 36। তাহলে 8 বছর পরে গিয়ে সমীক্ষার এজ হচ্ছে 36 আফটার 8 ইয়ার্স। তাহলে বিফোর 8 ইয়ার্স অ্যাট প্রেজেন্ট এজ কত? অ্যাট প্রেজেন্ট এজ 28 ইয়ার্স। বোঝা গেছে? অ্যাট প্রেজেন্ট এজ 28 ইয়ার্স। বুঝতে পেরেছো? শালু commuted from her office to restaurant via taxi, traveling at a speed of s-16 km/h, and returned to the restaurant to her office using the metro, traveling at a speed of 80 km/h. If the total distance covered was 96 km, মানে একবার 48 যাচ্ছে, একবার 48 আসছে, and the entire journey took 1 hour 21 minutes. Determine the ratio of taxi speed to the metro speed. আচ্ছা, ট্যাক্সি স্পিড আর মেট্রো স্পিডের ভেতরে তোমার স্পিডের রেশিও চেয়েছে। টোটাল জার্নি লেগেছে তোমার 1 ঘন্টা 21 মিনিট। 1 ঘন্টা 21 মিনিটকে যদি আমি মিনিটে কনভার্ট করে নিই তাহলে আমার কত লাগছে? 81 মিনিট। টোটাল আমার লেগেছে 81 মিনিট। আচ্ছা, তাহলে টোটাল লেগেছে আমার 81 মিনিট। ঠিক আছে, এই 81 মিনিটে ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 80 km/h। আচ্ছা, আচ্ছা, ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 80 km/h, তাহলে যখন ফিরছে তখন সে 80 km/h স্পিডে ফিরছে। তাহলে তার কত সময় লাগার কথা? তার সময় লাগার কথা হচ্ছে 4 12 48, 4 20 80, এখানে 6 2 12, 10, 3 5,
এত ঘন্টা আমি যদি মিনিটে কনভার্ট করি ইন্টু 60 দিয়ে গুণ করো, 5 বারং 60, 3 বারং 36 মিনিট। 36 মিনিট কখন লেগেছে? ফেরার সময়। তাহলে যেতে কত মিনিট লেগেছে? বিয়োগ করে দাও, বিয়োগ করলে তোমার কত থাকছে? 5 ঘর, 3 আর 1 4, 4 ঘর, 45 মিনিটস। তাহলে যেতে লেগেছে 45 মিনিটস, আসতে লেগেছে হচ্ছে 36 মিনিট। তাহলে আমার তোমার টাইমের রেশিও কি হয়ে যাচ্ছে? টাইমের রেশিও হয়ে যাচ্ছে 5 নং 45, 3 15 45, 3 বারং 36, 3 5 15, 3 4 12, 5:4 হচ্ছে তোমার টাইমের রেশিও। তাহলে যেহেতু ডিস্টেন্স আমার কনস্ট্যান্ট, তাহলে স্পিডের রেশিও কি হবে? 4:5। তাহলে 4:5 ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো? এখানে S-16 এটা আমার কোনো কাজেই লাগছে না। আমি যদি এই মেথডটা অ্যাপ্লাই করি যে যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট হয় তবে টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অফ স্পিড। বুঝতে পেরেছো?